ছোট্ট মেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও, সোজা প্রশ্নের T20, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। আজ সোজাসুজি স্বর্ণালী শুরুতেই এক সাধারণ মানুষের গল্প শোনাবো। একদম সাধারণ গল্প। এক সাধারণ বাড়ির, মধ্যবিত্ত বাড়ির ছেলে। বাড়িতে তার বয়স্ক বাবা মা, এক ছেলে, যে ছেলে শুরু থেকেই কোথাও রাজনীতির সঙ্গে জড়িয়ে, যে ছেলে শুরু থেকেই রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে, এবং রাজনৈতিক দল করতে করতে এক সময় সেই ছেলের উপর ভরসাও জন্মালো সেই রাজনৈতিক দলের। তারপর বিয়ে, সংসার, এক মেয়েকে নিয়ে হাসি খুশির সংসার। সেই সাধারণ মানুষটা রাজনীতিতে জড়ানোর পর আস্তে আস্তে এলাকায় জনপ্রিয় হতে শুরু করেন। তারপর দলের নির্দেশে টিকিট, দুবারের কাউন্সিলর, শাসক দলের কাউন্সিলর, যে দলের জন্য তার এতদিনের লড়াই, যে দলের টিকিটে তিনি কাউন্সিলর, সেই দল সরকারে শাসক দলের কাউন্সিলর হয়ে উঠলেন। শান্তি তো আর স্থায়ী হয় না। একদিন সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিসের দিকে যাচ্ছিলেন তিনি, কিন্তু সেখানে যাওয়া হলো না। স্কুটিতে বসার সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হলো তাকে। অকালে ঝরে গেল একটি প্রাণ। এক বাবা মা হারালো তার সন্তানকে, এক স্ত্রী হারালেন তার স্বামীকে, বাবা হারা হলো ছোট ছোট ছেলে মেয়েরা। অনেকেই ভেবেছিলেন যে শাসক দলের কাউন্সিলর রাজনীতি করছেন, তাই সামনে হয়তো বিস্তর সুযোগ, আপাতত কোনো সমস্যা নেই। কিন্তু রাজনীতি এমন একটা জিনিস, কাউকেই ছাড়ে না। কিন্তু প্রশ্ন তারপর কি হলো? কারণ এই গল্পটা শুধুমাত্র গল্প নয়, গল্পটা আসলে বাস্তবের গল্প। গল্পের প্রধান চরিত্র পানিহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। আর তারিখটা 13ই মার্চ 2022। সেদিনই একেবারে সামনে থেকে গুলি করে খুন করা হয় অনুপম দত্তকে। প্রকাশ্য রাস্তায় শাসক দলের একজন কাউন্সিলর খুন হয়ে গেলেন। যে দল তিনি করছেন, যে পার্টি তিনি করছেন, সেই পার্টির হাতে পুলিশ, প্রশাসন, আইন ব্যবস্থা সবকিছু। সেই দলই সরকার চালাচ্ছে, অথচ প্রকাশ্য রাস্তায় শাসক দলের একজন কাউন্সিলরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে দেওয়া হলো। শুধু কি তৃণমূল? ওই একই দিনে খুন হতে হয়েছিল পুরুলিয়ার ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকেও। জনপ্রতিনিধিদের প্রকাশ্যে খুন, যারা টিকিট নিয়ে ভোটে লড়ছেন তাদেরকে প্রকাশ্যে খুন। দুষ্কৃতী দৌরাত্ম্য এটা না হলে তাহলে আর কোনটা? পুলিশ কি করছে? আচ্ছা, এটা তো মানা গেল যে বিভিন্ন সময় বিরোধীরা অভিযোগ করেন যে তাদের পাশে পুলিশকে পাওয়া যায় না। বিরোধীরা অভিযোগ করেন যে তাদের বিরুদ্ধে মিথ্যে কেস দেওয়া হয়। বিরোধীরা অভিযোগ করেন যে তাদের ক্ষেত্রে কোনো বিপদ আপদ হলে পুলিশকে পাশে পাওয়া যায় না, উল্টে তাদের উপর কোনো বিপদের খাড়া নেমে আসলে, খুনের ঘটনা ঘটলে পুলিশ তার কেস পর্যন্ত ইচ্ছে মতো সাজায়। কিন্তু এ তো শাসক দলের কাউন্সিলর, তৃণমূল কংগ্রেস করে এসেছে শুরু থেকে, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। প্রকাশ্য রাস্তা থেকে খুন করে দেওয়া হলো। পুলিশ কি করছিল? এই ঘটনার পরে পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন অনুপমের স্ত্রী মীনাক্ষী দত্ত সেই সময়। কিন্তু তারপর আমরা জানি না কোন অজানা কারণে হঠাৎ করে আমরা দেখলাম মীনাক্ষী দত্ত তার বয়ান বদল করলেন। বয়ান বদল করে তিনি বললেন যে সিবিআই নয়, সিআইডি তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি। ঠিক সেরকম যেরকম উত্তরবঙ্গের সেই ধর্ষণের ঘটনার পর যার পরিবার, বাবার তরফ থেকে বলা হয়েছিল সিবিআই চাই, তারপরে হঠাৎ করে কোন একটা অজ্ঞাত কারণে, কোন একটা অদ্ভুত জাদু বলে তিনি কলকাতায় এসে বলেন যে আমি তো বলিনি কোনোদিনও সিবিআই চাই, আমার পুলিশের উপর অগাধ আস্থা। ঠিক সেরকম ভাবে শাসক দলের কাউন্সিলর তিনি খুন হয়ে যাওয়ার পর তার স্ত্রীর বয়ান বদল হয়েছিল। আমি এবার শোনাবো মীনাক্ষী দত্তর সেই সময়ের বক্তব্য এবং তারপর এই সময়ের বক্তব্য। একবার শোনাই। কার সাথে গিয়ে মিশে কোনখানে কি করেছে আমি এখন প্রেজেন্ট এইখানে। আমি যতক্ষণ না সিবিআই তদন্ত হবে, আমি লোকাল পুলিশ তদন্ত চাই না। তাহলে সেটা তো বের করার দায়িত্ব পুলিশের। এটা কে বের করবে আপনি বলুন? পুলিশ বের করবে তো?
তাহলে পুলিশ কেন এখনো পর্যন্ত সেই ভূমিকা পালন করছে না? তাই আমি সিআইডি তদন্ত চাই। মীনাক্ষী দত্তের বক্তব্য শোনালাম। পরপর দুদিন 14 মার্চ 15 মার্চ দুদিনের মধ্যে দুরকম বক্তব্য। প্রথমে বলা হলো যে আমার পুলিশের উপর আর কোনো ভরসা নেই, আস্থা নেই, সিবিআই তদন্ত চাই। পরের দিন বলা হলো যে পুলিশ কি আদৌ নিজের কাজ করবে, পুলিশ কি নিজের কাজ করবে, প্রশ্ন তুলছেন মীনাক্ষী দত্ত। তার সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে সিআইডি তদন্ত চাই। সত্যি সত্যি যারা একেবারেই রাজনীতির সঙ্গে যুক্ত নন বা যারা কোনোভাবে খবরের সঙ্গে যুক্ত নন, তারাও কোথাও বুঝতে পারবেন যে দুদিনই এরকম তদন্তকারী সংস্থা নিয়ে বয়ান বদল করা যায় না। তার মানে নিশ্চয়ই অন্য কোথাও থেকে চাপ ছিল। বিস্তর হইহট্টগোল, আইন শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশ, বারবার কোথাও সামনে চলে এসেছে তদন্ত নিয়ে প্রশ্ন। এরপরই তদন্তে নেমে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ 4 জনকে গ্রেফতার করে। শুরু হয় তদন্ত। অনুপম দত্ত কাণ্ডে তদন্ত শুরু হয়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এরপর 4 জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে মূল অভিযুক্ত সঞ্জীব ওরফে বাপি পণ্ডিত। কিন্তু মাত্র 5 মাসের মধ্যেই জামিনে মুক্ত এমন একজন অপরাধী যিনি প্রকাশ্যে গুলি চালাচ্ছেন। আর এই খবর চাউর হতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো বিটি রোডে। তৃণমূলের পতাকা নিয়ে চলল বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হলো। হাইকোর্টে প্রধান অভিযুক্তের জামিনে বিরোধিতা করে ব্যারাকপুর কমিশনারেটের আধিকারিকরা চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারেন, এমন সম্ভাবনা উঠে আসছে। অনুপম হত্যাকাণ্ডের মাস 6 মধ্যেই কিভাবে জামিন পেল খুনে অভিযুক্ত বাপি পণ্ডিত? প্রশ্ন তুলেছেন অনুপমের পরিবারের সদস্যরাও। অনুপমের স্ত্রীও বর্তমানে 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তার স্ত্রীও কাউন্সিলর। তারও প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন অনুপমের ভাই। আর গোটা ঘটনায় পুলিশ কি করছে, তাদের ভূমিকা কি বলছেন অনুপমের পরিবার সদস্য এবং স্থানীয় বাসিন্দারা, শোনাবো। আমরা সেটাই আশ্চর্য হয়ে যাচ্ছি, এত এভিডেন্স থাকা সত্ত্বেও কিভাবে জামিনটা হয়ে গেল। তাহলে কি চার্জশিটটাই গলত ছিল? চার্জশিটটা কি ঠিকমতো বানানো হয়নি? যদি বানাতো তাহলে তোমরা বেল পেতো না। একদিন রাতে সেই গ্রেপ্তার আসামি খুনি, সে তো গ্রেপ্তার হয়েছে, তাকে এত তাড়াতাড়ি বেল দেওয়া হলো কেন? আমরা তো এটা প্রশাসনের উপরে কোনো ভরসা রাখতে পারছি না। এলাকার 20,000 লোক মাস পিটিশন করে তাদের ফাঁসির সাজা চেয়েছে এবং তাদের কোনো রকম বেল চায়নি। তারপরেও প্রশাসন কি করে এরকম ভাবে চার্জশিট গঠন করলো এবং আইন কি করে তাকে ছেড়ে দিল? 10 বছরের পরিবর্তনের সরকার, রাজ্যের পুলিশ গোয়েন্দাদের দেদার সার্টিফিকেট দেন শাসক দলের নেতা মন্ত্রীরা। কথায় কথায় সিবিআই ইডির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন। কিন্তু অথচ নিজের ঘরে যখন আগুন জ্বলছে, সেই আগুন নেভাবার জন্য নিজের পুলিশ প্রশাসন তারা সম্পূর্ণ ব্যর্থ। তারাই এবার প্রশ্ন তোলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে। কি অদ্ভুত পরিস্থিতি। একবার শোনাবো রাজ্যের শীর্ষ স্তরের বক্তব্যগুলো বিভিন্ন সময় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রেক্ষিতে, বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনুন। আজকে যদি পাড়ায় পাড়ায় দুটো ক্লাবেও গন্ডগোল হয়, বলছে সিবিআই চাই। দাদু নাতনির গন্ডগোল হলো, সিবিআই চাই। মামের গন্ডগোল হলো, সিবিআই চাই। ওদের জিজ্ঞেস করুন আর কত নিচে নামবে। যারা ভেবেছে তৃণমূল কংগ্রেসকে একটা ইডি, একটা সিবিআই এর নোটিশ দিয়ে দমিয়ে রাখবো, তাদেরকে বলি এই দলটা কংগ্রেস সিপিএম নয়। এই দল অন্য ধাতুতে তৈরি, বিশুদ্ধ লোহাতে তৈরি। পাড়ায় পাড়ায় ঘটনা হলে, মামের ঘটনা হলে, বাবা ছেলের ঘটনা হলে, দুই ভাইয়ের ঘটনা হলে প্রত্যেকে এবার থেকে বলবেন সিবিআই চাই, সিবিআই চাই, সিবিআই চাই। দরকার নেই, কিন্তু নিজের রাজ্যের নিজের দলের কাউন্সিলর প্রকাশ্যে খুন হয়ে গেল, তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করে দেওয়া হলো। তারপর তার স্ত্রী যদি বলেন সিবিআই চাই, কি ভুল বলেছেন তিনি? তারপর যদি তার স্ত্রীকে বাধ্য করা হয় যে সিবিআই নয়, যান গিয়ে বলুন ক্যামেরার সামনে, সাংবাদিকদের সামনে সিবিআই আপনি বলেননি, সিআইডি বলতে চেয়েছিলেন। পরের দিন আবার তার স্ত্রী আসছেন ক্যামেরার সামনে বলছেন সিবিআই নয়, সিবিআই নয়, আমার পুলিশের উপর ভরসা রয়েছে, সিআইডি চাই।
আর এত কিছু নাটকের পরও ঠিক পাঁচটা মাস তারপরও এই ঘটনায় খুনে মূল অভিযুক্ত যিনি তাকে সেই মূল অভিযুক্ত যে তাকে ছেড়ে দেওয়া হলো, জামিনে মুক্ত পেয়েও মুক্ত হয়ে গেল সে। সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক গতকাল কার্যত বিটি রোড অবরুদ্ধ হয়েছিল। তারা প্রশ্ন তুলছেন যে রাজ্যের পুলিশ করছেটা কি করে মাত্র 3 মাসের মধ্যে জামিন পেয়ে গেল এমন দুষ্কৃতী? এই তদন্তে তো রাজনৈতিক ষড়যন্ত্র নেই, যিনি খুন হয়েছেন তিনি বিরোধী দলের নেতাও নন। এমনকি যারা পুলিশ তদন্তে অনাস্থা জানাচ্ছেন তারাও তো আর সবাই বিরোধী দলের নন। এই বিক্ষোভ কারা করছেন? কারা রাস্তায় টায়ার জ্বলে অবরুদ্ধ করে রেখেছেন বিটি রোড? তারা কারা? কি তাদের দাবি? এই প্রশ্নগুলো তুলছি কারণ এই প্রশ্নগুলো তাদের। আরো একবার প্রশ্নগুলো শোনাবো, তবে তার আগে দেখাই গতকাল নিজের দলের কাউন্সিলর খুনের পর যার মূল অভিযুক্ত জামিন পাওয়ার পর কি পরিস্থিতি হয়েছিল। দিয়ে দেবে ইনশোটুকু চলো শুনতে বা প্রশ্ন এখানে উঠছে, শাসক বিরোধী দুই শিবিরই অবশ্য নিজের মতো করে যুক্তি সাজাচ্ছেন এখন। গতকালের ঘটনার পরে কি বলা হচ্ছে শাসক বিরোধী শিবির থেকে শোনাবো। আমরা প্রথম দিনই বলেছিলাম যে অনুপম দত্তের হত্যা সম্পূর্ণ নিজেদের দলীয় আভ্যন্তরীণ রসায়ন এবং সংঘাতের একটা ফসল। দখলদারির রাজনীতিতে এরকম হয়ে থাকে। যে রাজ্যে পুলিশের উপরে, সিআইডির উপরে, রাজ্য সরকারের উপরে, প্রশাসনের উপরে সরল শাসক দলের কর্মীদেরই কোনো আস্থা নেই। আমরাও চেয়েছিলাম দোষীরা শাস্তি পাক, দোষীরা শাস্তি পেয়েছিল, কিন্তু কেন জামিন পেল, কোন ধারায় কোন সেকশনে জামিন দেওয়া হলো, সেই প্রশ্নটা দেখুন আইনের বিষয়। আমি আইনজ্ঞ নই, সেটা বলতে পারবো না। আমি নিশ্চিত করে মনে করি বাংলায় সুশাসন প্রতিষ্ঠিত আছে। শাস্তির মাত্রা সম্বন্ধে যদি কোনো অভিযোগ থাকে তার জন্য প্রপার ফোরাম রয়েছে, সেখানে বললে নিশ্চয়ই তারা বিচার পাবে। মাত্র 1 বছরে একের পর এক হিংসার ছবি দেখেছে বাংলা। 21শে ভোটের পর বিরোধী, বিশেষ করে বিজেপি কর্মীর বাড়ি ঘর লুট হয়েছে, খুন হতে হয়েছে বিরোধীদের, ঘর ছাড়া হতে হয়েছে অনেককে, এবং সেই সময় অনেক সময় বিরোধী দলের তাবড় নেতাদেরকে দেখতেও পাওয়া যায়নি। সংবাদ মাধ্যম হিসেবে আমরা রিপাবলিক বাংলা শুরু থেকে একটা করে খবর দেখিয়েছিলাম যেখানে বিরোধীরা ঘর ছাড়া হয়েছেন, বিরোধীরা পথে নেমে এসেছেন, তাদের বাড়িঘর ভাঙচুর করে দেওয়া হয়েছে, এমনকি ধর্ষণের মতো ঘটনা পর্যন্ত ঘটেছে। সেদিনকে অনেকেই হয়তো স্রেফ বিরোধীদের অভিযোগ বলে লঘু করে দেখাতে চেয়েছিলেন। আজ তারা কি বলবেন? গত 1 দশকে এই রাজ্যের পুলিশের ভূমিকাটা কি, সিআইডির ভূমিকাটা কি আমরা দেখেছি। ওই যে নেতা যিনি এখন কেন্দ্রীয় এজেন্সির তদন্তে আপাতত শ্রীঘরে, তিনি একসময় পুলিশকে দাঁড়িয়ে হুমকি দিতেন, পুলিশের গাড়িতে বোম মারার নিদান দিতেন। আচ্ছা বলুন তো, পুলিশ শতপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? আজকে যদি সিবিআই ইডি না আসতো, সিবিআই তদন্ত না শুরু হতো, তাহলে এই দাপটে নেতাদেরকে কে পারত জেলে ঢোকাতে? এই যে ভোটের আগে রাজীব ব্যানার্জির বিরুদ্ধে এত অভিযোগ, ভোট মেটার পর দল বদলের পর তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ভোটের আগে বলা হয়েছিল যে ব্যবস্থা নেওয়া হবে, কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুলিশকে হুমকি দেওয়ার পরেও একজন ঘুরে বেড়ায় বুক ফুলিয়ে, পুলিশের কাছে এটা লজ্জার নয়? না, সেই সময় কেউ প্রশ্ন তোলেনি। এই প্রশ্ন তুললেই আপনি বিরোধী। আর আজ শাসকের ঘর থেকেও একই আওয়াজ উঠছে। সিবিআই এর দুয়ারে হাজিরা দেওয়া প্রায় রোজ নামচা হয়ে উঠেছে শাসক দলের নেতাদের। সময় বদলায়, দাপটে নেতাও আজ জনতার কাছে চোর স্লোগান শুনছেন, পুলিশি তদন্তে আস্থা হারাচ্ছেন নিজের দলের কর্মী সমর্থকেরা। তাহলে আসলে নগর পড়লে দেবালয় তো এড়ায় না, হিংসার আগুন রং দেখে না, সে শুধু পোড়াতে জানে। আর তাতে তপন কান্দুর ঘর যেমন পড়ে, তেমনি অনুপম দত্তের বাড়িও ছাড়খাড় হয়। তদন্ত কি তাহলে নেহাতি রং দেখে? প্রকৃত বিচার কবে? এর উত্তরও চাইছে এই মুহূর্তে এরকম জ্বলতে থাকা গোটা বাংলা। এবং এই প্রশ্ন উঠছে, সোজাসুজি প্রশ্ন তুলছেন বাংলার লোকজনেরা, যে পুলিশ কবে নিরপেক্ষ হয়ে তদন্ত করতে শিখবে? আর কতবার কতগুলো ইস্যু নিয়ে সরাসরি আমাদের দৌড়তে হবে সিবিআই এর দরবারে? এই প্রশ্ন নিয়ে শুরু করলাম আজকে সোজাসুজি স্বর্ণালী প্রতিবেদন দেখে ফিরে আসছি আজকের আলোচনায়।
মার্চ 2022 পানিহাটির 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন হন। সিসিটিভি ফুটেজে খুনের হাড়হিম করা ছবিও সামনে আসে। অনুপম দত্ত খুনে তদন্ত শুরু করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। মোট 4 জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মূল অভিযুক্ত সঞ্জীব ওরফে বাপি পণ্ডিত। মাত্র 5 মাসের মধ্যেই মূল অভিযুক্তের জামিন, আর সেই জামিন ঘিরেই তুলকালাম বিটি রোড। গত 13ই মার্চ খুন করা হয় 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্তকে। অনুপম দত্তকে খুন করার পর গ্রেফতার হয় বাপি পণ্ডিত এবং আরও 3 জন। মূল অভিযুক্তের জামিনের বিরোধিতায় বিটি রোড অবরোধ করে চলে বিক্ষোভ। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। পুলিশের ভূমিকা নিয়ে সরব হন স্থানীয়রা। একদিন রাতে সেই গ্রেপ্তার আসামি খুনি সে তো গ্রেপ্তার হয়েছে, তাকে এত তাড়াতাড়ি বেল দেওয়া হলো কেন? আমরা তো এটা প্রশাসনের উপরে কোনো ভরসা রাখতে পারছি না। এলাকার 20,000 লোক মাস পিটিশন করে তাদের ফাঁসির সাজা চেয়েছে এবং তাদের কোনো রকম বেল চায়নি। তারপরেও প্রশাসন কি করে এরকম ভাবে চার্জশিট গঠন করলো এবং আইন কি করে তাকে ছেড়ে দিল? নেত্রীর ওপর আস্থা থাকলেও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপ দাবি অনুপমের ভাইয়ের। এত এভিডেন্স থাকা সত্ত্বেও কিভাবে জামিনটা হয়ে গেল? তাহলে কি চার্জশিটটাই গলত ছিল? চার্জশিটটা কি ঠিকমতো বানানো হয়নি? যদি বানাতো তাহলে তোমরা বেল পেতো না। সিআইডি বলুন, যারা উচ্চ লেভেলে আছে তারা এই বিষয়টা হস্তক্ষেপটা করুক। তারা যদি হস্তক্ষেপ না করে আমার মনে হয় না আমরা বিচার পাবো। অভিযুক্তের জামিন হলেও লড়াই ছাড়ছে না অনুপমের পরিবার। জামিন খারিজের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানাতে চলেছে নিহত তৃণমূল কাউন্সিলরের পরিবার। রিপাবলিক বাংলা। আর এই নিয়ে আলোচনা আসার আগে যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলোর দিকেও নজর রাখবো। তবে তার পাশাপাশি যারা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ, রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র প্রদীপ্ত মুখার্জি, রয়েছেন আইনজীবী বিক্রম ব্যানার্জি এবং রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। এছাড়াও রয়েছেন অনুপম দত্তের দাদা নিরুপম দত্ত। আপনাদের প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং আমার সোজাসুজি স্বর্ণালীতে। আমি আসবো নিরুপম বাবু আপনার কাছে, তবে তার আগে আমি সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে। সজলদার কাছে আসি একবার। সজলদা, বারবার করে আপনারা, অন্তত প্রথম প্রশ্ন আপনার কাছে এই কারণেই, কারণ আপনি সাম্প্রতিক সময় ভীষণ রকমভাবে সরব ছিলেন পুলিশের ভূমিকা নিয়ে। যেভাবে কোথাও আপনার বাড়ি এবং একই সঙ্গে ক্লাব করে যেভাবে আমরা দেখি যে ছবিগুলো সামনে চলে আসে, যেখান থেকে কোথাও দরজা ভেঙে বার করে নিয়ে আসা হয় আপনাকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বারবার প্রশ্ন তুলেছেন, আপনি সরব হয়েছেন পুলিশের ভূমিকা নিয়ে। আজকে নিজের দলে নিজের কাউন্সিলর, ঘটনাচক্রে অনুপমকে আপনিও বহুদিন ধরে চিনেন, প্রায় তার অল্প বয়স থেকে। তার ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে এই গড়িমসি, এই দ্বিচারিতা নিজের দলের কাউন্সিলরের ক্ষেত্রে, তাহলে মনে হচ্ছে কোথাও যে পুলিশের ভূমিকাগুলো কোথাও শুধুমাত্র রং বা দল দেখে হয় না, শুধুমাত্র নিজের কোথাও তার প্রেক্ষিতগুলো বদলে যায়, মানে স্বার্থগুলো বদলে যায়, নির্দেশগুলো ওপর থেকে বদলে যায়। সজলদা, দেখো, আমি প্রথমেই বলি, যাকে আজকে সবাই অনুপম বলে তাকে আমি তার ডাক নামে চিনতাম একদম খুব অল্প বয়স থেকে। ও আমার কলেজে, আমি যে কলেজের সিনিয়র ছিলাম ও আমার জুনিয়র ছিল, একসাথে দীর্ঘদিনের পথ চলা, ফলে ওর ঘটনাটা যথেষ্ট যন্ত্রণাদায়ক। দ্বিতীয়বার যন্ত্রণা পেলাম গতকাল যখন শুনলাম যে আসামি, যে মেন অপারেটর, যার ফাইন্যান্সে এই ঘটনাটা ঘটেছে, তার যখন বেল হয়ে গেল। আমার মনে হয় পুলিশ এই ঘটনাটা সুচপুরের মতন করে সাজাতে পারিনি। কিন্তু আমি অবাক কটা বিষয়ে, আমি একটা বিষয়ে অবাক, একই দিনে আরেকজন কাউন্সিলর খুন হয়েছিলেন কংগ্রেস দলের, তপন কান্দু। সে তদন্তটা সিবিআই করছে। এদের বাড়ির লোক সিবিআই চাইনি, প্রথম দিন চেয়ে পরের দিন কথা ঘুরিয়ে নিয়েছে। তো সে আসামির কিন্তু বেল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি বলতে চাই না, শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আমি পরিবারের বা পাড়ার লোক, যারা 20,000 লোক নাকি সই করেছিল একটু আগে দেখছিলাম, তারা জানতো না হাইকোর্টে এরকম একটা মুভমেন্ট হচ্ছে, যে হাইকোর্টে এরকম কেউ বেল প্রেয়ার করছে যদি তার পরিবারের লোক না জানে। সেটা তো অত্যন্ত পারিবারিক ব্যর্থতা। আমি এটা মানে মাপ চেয়ে বলছি, কারণ দলু আমার ছোট ভাইয়ের মতন। প্রশ্ন হচ্ছে আমার কাছে, এখনো তারা বলছেন যে দিদিমণি
দিদিমণির ওপর তাদের ভরসা আছে, দিদিমণির পুলিশের ওপর, তাদের স্থানীয় পুলিশের ওপর ভরসা নেই। প্রথম কথা বলছি, এত সহজ নয়। হাইকোর্ট যখন কাউকে বেল দিয়ে দেয়, সেই বেল লোকাল থানা গিয়ে কাটিয়ে দেবে, এত সহজ বিষয়টা নয় ভাবার। সেটা আমার মনে হয় বাড়ির লোকেরাও জানে। আজকে তাদের বাড়িতে তাদের অনেক রকম শোকের বহিঃপ্রকাশ দেখছি। তাদের তো এই খবরটা রাখা উচিত ছিল। তারা এখনো সেই দিদির ওপর যদি আস্থা রাখে, তাহলে অনুপমের আত্মা শান্তি পাবে না। আমি আজ অন্য রাজনৈতিক দলে আছি বলে হয়তো সব কথা খুলে বলতে পারছি না, কিন্তু বিশ্বাস রাখুন, অনুপমের মৃত্যু আমাকে যথেষ্ট যন্ত্রণা দিয়েছে, আমাকে যথেষ্ট ব্যথা দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, যারা খুন করিয়েছে তারাই বেল করিয়েছে। এই কথাটা যদি ওর বাড়ির লোকেরা না মানে, ওই অঞ্চলের লোকেরা না মানে, এর খুনের পেছনে ওই অঞ্চলের নেতা যুক্ত আছে। এর আগে কখনো তখন অর্জুন সিং আমাদের দলে ছিলেন, কখনো অর্জুন সিং এর দিকে আঙুল তোলা হয়েছিল, কখনো একটার দিকে আঙুল তোলা হয়েছিল। কিন্তু আজকে আবার প্রমাণিত হয়েছে যে এর পেছনে ভালো মাথা না থাকলে সাধারণ কোনো খুনি সে এইভাবে হাইকোর্টে সঠিকভাবে মুভমেন্ট করে এইভাবে বেল নিয়ে বেরিয়ে আসতে পারতো না। প্রদীপ আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ, আমি আপনার কাছে আসি। মানে সত্যি সত্যি বারবার করে তদন্ত প্রক্রিয়া নিয়ে শাসক দল প্রশ্ন তুলেছে। আপনারা অনেক সময় এই চ্যানেলে বসে, অনেক সময় প্যানেলে বিভিন্ন ডিসকাশনে আপনারা প্রশ্ন তুলেছেন সিবিআই, ইডি বিভিন্ন বিষয় নিয়ে। এদের তদন্ত কবে শেষ হবে, কতদিন ধরে চলছে, নিরপেক্ষতা ইত্যাদি ইত্যাদি। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন প্রদীপ্ত আজ, যেখানে পুলিশের বিরুদ্ধে বিরোধীরা প্রশ্ন তুলবে? এটাই তো স্বাভাবিক রাজনীতির জায়গা থেকে। পুলিশ তাদের জন্য বিচার দিচ্ছে না, পুলিশ তাদের জন্য ব্যবস্থা নিচ্ছে না, পুলিশ বিচারিতা করছে, কিন্তু নিজের দলের কাউন্সিলর, সেক্ষেত্রে পুলিশের ভূমিকা, এবং একই সঙ্গে সেখানে তারা এত সহজে তারা বেল পর্যন্ত পেয়ে গেলেন, কি বলবেন আজ? এই প্রশ্নটা আমরা যদি আদালতে আরেকবার করি খুব ভালো হয় নিশ্চয়ই, কারণ আদালত এই ব্যাপারটাই দিয়েছেন। কারণ যারা হাইকোর্টের দল হয়ে দাঁড়িয়েছেন তারা কোর্টেই বারবার সবকিছুর ক্ষেত্রে যেতে বলেন, তো তাদের আমি অনুরোধ করব তারা আবার কোর্টে যান, গিয়ে অবশ্যই এর বিরুদ্ধে মামলা করুন, এবং আমিও সঙ্গে থাকবো। আমি আবারও বলছি, আমিও সঙ্গে থাকবো। কিন্তু মুশকিলটা কোথায় হচ্ছে জানেন তো, একটা জায়গায় সজলদাও স্বীকার করলেন এবং আমিও ওদের দেখছিলাম যে কোথাও গিয়ে অনুপম দাকে এত সবাই ভালোবাসে, তৃণমূলকে এত সবাই ভালোবাসে, সেটাও কিন্তু আর একটা নির্দেশক আমাদের দলের শক্তি হিসেবে। যেখানে নানান সমস্যা রয়েছে, সেই সমস্যার ভালোবাসার মানে কি? ভালোবাসার তো কোনো মানে নেই। নিজের দলে কাউন্সিলর যদি খুন হয়ে যান, তার বিচার প্রক্রিয়া যদি এরকম ভাবে সাজানো হয়, আদালতে গিয়ে আমরা নিশ্চয়ই মামলা করতে পারি। আর একবার আমি সজলদার সঙ্গে একসঙ্গে যাব, সজলদাও চলুক, আমিও চাইছি। যেহেতু সজলদা মামলা করতে যাবে মানে চায়টা কি? এরা না, আমি বলছি এরা অতৃপ্ত আত্মা রাজনীতির, এরা চায়টা কি? এটাই তো আজকে তৃণমূলের কাউন্সিলর খুন হয়েছে, সেই খুনকে জাস্টিফাই করছে তৃণমূলের আরেকজন। বিজেপি নাকি কোর্টে যাবে। আমি আবারও বলছি তো, অসুস্থ কি জানো তো, অসুস্থতা সমস্যা কোথায় দাদা? এবার বলি, দোষীরা ধরা পড়ুক। এবার আমি তো সেই জন্যই বলছি, তো আমি ঠিক এই কারণেই বলছি তারা হাজতে থাকুক। আপনাদের মনে হয় একটা দিন আসবে প্রদীপ্ত, আজকে তুমি যেটা করছো একটা দিন আসবে তোমার সাথেও সেটা হবে। চাই তোমার সাথেও সেটা হবে। আজ যদি সত্যি কথাটাকে খুলে না বলা যায়, আমি যে এই খুনের পেছনে তৃণমূলের ওপর মহলের হাত আছে, তোমাদের এটা অত্যন্ত পরিষ্কার। পরিবার জানে, ওর বাড়ির লোক জানে, তাদের সমস্ত রাজনৈতিক পদের মোহ ত্যাগ করা উচিত। মৃত্যুর ক্ষেত্রে তোমাদের চক্রান্ত আছে, রূপা গাঙ্গুলি যেটা বলছে, আবার সেই কোথায় সাবজেক্টটা ফিরে আসো। আমাকে তো কি বলতে চাও? নিজের দলের কাউন্সিলরের প্রসঙ্গে আজকে অন্য বিষয়ে কথা বলতে এরকম জ্ঞান জ্ঞান করে লাভ নেই। এই চিৎকার করে মানুষের ভোট পাওয়া যাবে। অন্য বিষয়ে কথা বললে তারা অন্যান্য বিভিন্ন উদাহরণ টেনে আনেন, কিন্তু আমি জানি না যে আজকে রাজনীতির কত দৈন্যদশা, যে নিজের দলের কাউন্সিলরের খুনের বিষয়ে প্রশ্ন করলে আরো অন্যান্য রাজ্যের খুনের রেফারেন্স টানতে হয় তাকে সমর্থন করার জন্য। রিক্যাপ করে দেখো, আমি প্লিজ তোমাকে কোনোদিন ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই না, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। তুমি একটু তোমার যে শোয়ের যে জাস্ট লাস্ট 1 মিনিটটা তুমি একটু রিক্যাপ করে দেখো। আমি তো আমার রাজ্যের কথার মধ্যেই ছিলাম, আমি তো কখনো বেরোতে চাইছি না, কিন্তু অতৃপ্ত আত্মা যারা বলছে, যারা বারবার নেত্রীর আস্থা নিয়ে সংশয় প্রকাশ করছে, তাদের না, আপনি তো একা না, আপনি তো আপনার পার্টিসিপেন্টকে থামাননি। স্বর্ণালী, তুমি তো তোমার 100% আমি তো বলছি আমি চাইবো, আমি 100% বলছি যে কোর্টে আপনি কি কোর্টের মামলাকে চ্যালেঞ্জ করছেন? যদি তদন্ত প্রক্রিয়ায় কোর্ট সন্তুষ্ট না হতো, আপনারা চ্যালেঞ্জ করছেন কি? আরে আমি কি বলছি, পুলিশ লেখেই লিখেছে, ট্রায়ালের মধ্যে বসেছি, নেই তো, পুলিশ লেখেই লিখেছে, তবে মেল কি করে? তদন্ত হবে।
তাহলে সেই পুলিশের বিরুদ্ধে তদন্ত হবে। করো, আমি তো সেখানেই এখানে বলছি। না বকে করো। আমি আসছি। করো না, তুমি করো, তোমরা তো না, 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 না। দল। ওই একই দিনে, তোমাদের যে এই মুহূর্তে আমি আসছি, সজলদা, আমি আসছি, সজলদা। নিরুপম দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, প্লিজ। অনুপম দত্তের ভাই নিরুপম দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম দত্তের ভাই, অনুপম দত্ত কাউন্সিলর ছিলেন, তার স্ত্রী মীনাক্ষী দত্ত, তিনিও বর্তমানে তৃণমূল কংগ্রেসেরই কাউন্সিলর। ওই একই দিনে খুন হয়েছিল আরেক কাউন্সিলরের, তার নাম তপন কান্ত। ঘটনাচক্রে আমিও বলেছিলাম শুরুতে, আবারও সেই প্রসঙ্গ কিছুক্ষণ আগে সজল ঘোষ তুললেন। তার যে অপরাধীরা, সেই কেস কিন্তু চলে যায় সিবিআই এর কাছে, পুলিশের কাছে নয়। এবং সেই কেস সেভাবেই প্রেজেন্ট করা হয়েছিল, সেই কেসটা সেভাবেই তুলে ধরা হয়েছিল। তার অপরাধীরা কিন্তু আজ পর্যন্ত জামিন পাননি। তাহলে আরেক যে কাউন্সিলর অনুপম দত্ত, তার বিচারের ক্ষেত্রে কোথায় ফাঁক রয়ে গেল, কি তার মূল অভিযুক্তরা জামিন পেয়ে ঘুরে বেড়াচ্ছেন? আমি আসবো নিরুপম দত্তের কাছে। নিরুপম বাবু, কোথাও সত্যি কি মনে হয় তাহলে আরো অন্যরকম ভাবে এই কেস, এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যেত? হ্যাঁ, অবশ্যই মনে হচ্ছে যে এই প্রক্রিয়াটাকে হ্যালো শুনছি, বলো, শুনছি। হ্যালো শুনছে, তুমি বলতে থাকো। হ্যাঁ, অবশ্যই আমার মনে হচ্ছে যে এই প্রক্রিয়াটাকে আরেকটু গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল। হ্যালো আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো হ্যাঁ, ওই প্রক্রিয়াটাকে মনে হচ্ছিল আর একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল, কেননা তপন কাণ্ড ক্ষেত্রে কোনো এভিডেন্স ছিল না, কিন্তু অনুপম দত্তের হত্যাকাণ্ডের ক্ষেত্রে অনেক এভিডেন্স ছিল। ঠিক, বিশেষত সিসিটিভি ক্যামেরাটাও মজুদ ছিল, এমনকি বাপি পণ্ডিত নিজে স্বীকারোক্তি দিয়েছে। সেই ক্ষেত্রে কিভাবে সে বাপি পণ্ডিত বেরিয়ে গেল, সেটাই আমাদের জানা খুব আগ্রহ বা আমাদের এটা চিন্তার বিষয় হয়ে যাচ্ছে বর্তমানে, কি কারণে বেরিয়ে গেল। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই আমাদের আগের দিন 17 তারিখে আমাদের একটা প্রোগ্রাম ছিল বলতে ওই কোর্টে আমাদের ডেট ছিল। সেই ডেট ছিল, সেদিনকে আমাদের যে বিচারপতি আসেননি, আমাদের ডেট দেওয়া হয়েছে 26 তারিখে। সেই অনুযায়ী আমরা জানি 26 তারিখে আমাদের প্রোগ্রাম, মানে আমাদের যে ডেট দেওয়া হয়েছে আমাদের কোর্টের শুনানি হবে, কিন্তু সেখানে দেখতে পারলাম 26 তারিখ আসার বহু আগেই উনি জামিন পেয়ে যাচ্ছেন, অথচ আমাদের বাড়ির লোকে কোনো দিক থেকে ইনফরমেশন দেওয়া হলো না। টোটালি আমাদের অন্ধকারে রাখা হলো। লোকাল থানা জানতো, লোকাল থানা হলো, কেউই খবর দেয়নি। আমাদের কালকে রাত্রিবেলা আমাদেরও খবর রাখা উচিত ছিল ভাই। বৌদির সাথে কথা বলছিলাম, ওই সময় আমার এক বন্ধু ফোন করে, কারণ আমরা সত্যি বলতে বর্তমানে আমার মা মানে ব্রেন স্ট্রোক হয়ে কোমাতে আছে, তাকে নিয়ে আমরা একটু ইদানিং কালে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম। সেই ক্ষেত্রে আমাদের মানে এইদিকে একটু নজরটা, সত্যি বলতে আমাদেরও একটু নজরটা একটু কমই হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের এই পরিস্থিতির সুযোগ নিয়ে আমাদের টোটালি না জানিয়ে ব্যাপারটা করা হয়েছে। সেই ব্যাপারটাই আমাদের বুঝতে পারলাম না, কেন আমাদের কোনো সুযোগ দেওয়া হলো না এই জামিনটাকে আটকানো, সেটাই আমাদের বুঝতে পারছি না। তোমার কি মনে হয় না ভাই, তোমার পাড়ার বড় নেতারা এর মধ্যে জড়িত আছে? দিনের শেষে ব্যাপারটাতে গেছে আমার ভাই, নিজের ভাই। এখন কে জড়িত আছে কে জড়িত নেই সেটা তো আমি আগ বাড়িয়ে বলতে পারছি না। কিভাবে বলবো বলুন? দাদা তুমি হয়তো আমাকে চেনো, হয়তো আমি ভাইয়ের সাথে হয়তো আমি জানি ভাই, দুর্ভাগ্যজনক। হ্যাঁ, সেটাই আর কি ভাবছি আমরা। আর ব্যাপারটা তুমি যেন নিশ্চয়ই জানো, আমাদের ভাই দলু বা অনুপম দত্ত যাই নামে তুমি চেনো, ও কেমন ছেলে ছিল নিশ্চয়ই এলাকার লোক জানো, তুমিও জানো। তাই এর মতো ছাড়ো ছেলে যে এরকম পরিণতি হবে সেটা আমরা আশা করিনি। নিরুপম, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমার মানে কিছু বলার নেই। আপনাদের পরিবার যে পরিস্থিতির মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছে, আপনি কিছুক্ষণ আগেই জানালেন। আর মনে হয় যারা এই মুহূর্তে সোজাসুজি স্বর্ণালী দেখছেন তারাও শুনলেন, এই ঘটনার পরই ওনাদের মা, তার ব্রেন স্ট্রোক হয়েছে এবং অত্যন্ত অসুস্থ, এবং সেই জায়গা থেকে উনিও বলছিলেন যে হ্যাঁ, কোমর ভেঙেছে, বেডসোর আছে, অনেক কিছু সমস্যা আছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে সত্যি তারপরও তারা রাজনীতির আঙিনায় রয়েছেন,
তাদের সঙ্গে অনেক সমর্থকও রয়েছেন যারা প্রতিদিন আশা ভরসায় দলটা করেন। আমার এই জায়গা থেকে প্রশ্ন যে প্রত্যেক ক্ষেত্রে বারবার একটার পর একটা ঘটনা, অরিন্দম আচার্য যেখানে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা, অরিন্দমদা কোথাও মনে হচ্ছে না যে পুলিশ সত্যি সত্যি পুলিশের নিজের কাজটা ভুলে গেছে? এই সময় দাঁড়িয়ে পুলিশ ঠিক করে নেয়, রং দল সবকিছুর থেকে পুলিশ ঠিক করে নেয় যে কাকে তুষ্ট করে চলতে হবে, কাদের ইনস্ট্রাকশন নিতে হবে, কাদের ইনস্ট্রাকশন নেওয়ার দরকার নেই, কোন ক্ষেত্রে বিচার করব, কোন ক্ষেত্রে বিচার করব না, কোন ক্ষেত্রে সক্রিয় হব, কোন ক্ষেত্রে সক্রিয় হব না। এখন এমন একটা জায়গায় চলে গেছে পুলিশ, এই পুলিশের কাছ থেকে সত্যি সত্যি আর সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত প্রক্রিয়া, সঠিকভাবে কেস সাজানো, এটা আর প্রত্যাশা করা যায় না। অরিন্দম দা, দেখুন, পুলিশের সম্পর্কে আপনারা যে কথাগুলো বললেন সেগুলো তো আমরা প্রমাণ পেয়েছি, হাইকোর্টে একের পর এক সিবিআইকে দিয়ে দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছে যে তোমাদের এক সংখ্যক পুলিশের জন্য আমার আজকে ফেস লস হচ্ছে, এগুলো তো প্রমাণ আছেই। আজকে যে অ্যাজিটেশনের প্রোগ্রামগুলো হচ্ছে, সেই অ্যাজিটেশনের প্রোগ্রামে যদি আমি কাছে থাকতাম আমিও তাদের সাথে সমবেতী হতাম, আমিও ওই মিছিলে যেতাম। কিন্তু মেইন জায়গাটা আপনাদের একটু যেতে হবে, সেটা হচ্ছে কি, এই যে বলছে মাস পিটিশন, এই যে বলছে এভিডেন্স, এই যে কথাগুলো, এগুলো জনসাধারণ বলতেই পারে, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে কনসার্ন ম্যাজিস্ট্রেট ট্রায়াল হলো না, এভিডেন্সের প্রশ্ন আসছে কোত্থেকে? এক। 2 নম্বর হচ্ছে কি, মাস পিটিশনের উপর নির্ভর করে কোনো কেস আজকে পরিকাঠামো দাঁড়ায় না, কখনো দাঁড়ায় না। আজকে এটা হচ্ছে এক্সক্লুসিভ ডিসক্রিমিনেন্সি পাওয়ার অফ ম্যাজিস্ট্রেট, কনসার্ন ম্যাজিস্ট্রেট কাকে জামিন দেবে, কাকে জামিন দেবে না। অতএব এই ক্ষেত্রে আমি বলি, এটা কথাটা শুনতে খুব খারাপ লাগবে, কোথাও খারাপ লাগে এই কথা, যখন আজকে এত ভালো একটা মানুষ, আমি আপনাদের টিভিতে বলেছিলাম অনুপম দত্ত এত ইনফ্লুয়েন্সিয়াল, এত ভালো মানুষ যে সেখানে সাধারণ মানুষ ওর কোনো মানে নিরপেক্ষ যে চিন্তাভাবনা নিয়ে ওর কোনো শত্রু ছিল না। কিন্তু ইট ইজ অ্যান আইরনি অফ ফেট যে অনুপম দত্ত তাকে দীর্ঘদিন ধরে খুন করার হুমকি দিচ্ছে, বারবার লোকাল ওসিকে বলেছে, অথচ সেই লোকটা মার্ডার হয়ে গেল। অতএব এই ক্ষেত্রে আমি আপনাকে বলছি, আমি প্রথমে এই কথাটা বলবো, যেটা শুনতে খুব খারাপ লাগবে, অনুপম বাবুর স্ত্রী আমার মনে হচ্ছে এখন কাউন্সিলর হয়েছে, জানি না কি সজল বাবু তাই কি? কাউন্সিলরটা হওয়া কিন্তু ওনার উচিত হয়নি। ওইটা না হয়ে যদি আজকে সাক্ষীদের ঠিক মতো রেখে ওই দিকটা যদি নজর দিত, তাহলে আজকে এই জিনিসটা হতো না। কেন হতো না আমি আপনাকে বলে দিচ্ছি, যে আমাদের পুলিশের যে কতগুলো ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আছে, তাতে হচ্ছে ইনভেস্টিগেশন বাই পুলিশ, প্রসিকিউশন বাই প্রসিকিউটর। এই যে প্রসিকিউশন বাই প্রসিকিউটর 90 ডেজের পথে জামিন পাবে, কবে চার্জশিট রিসিভ হয়েছে, রিসিভ হলেই যে তাদের এটা আজকে ম্যাজিস্ট্রেট বুঝে দেবে, এগুলো বোঝার ব্যাপার আছে ম্যাডাম। অতএব এই ক্ষেত্রে যে আইনটা, দিস ইজ দ্য সিস্টেম অফ ইন্ডিয়ান জুডিশিয়াল, এই জুডিশিয়াল তো চেঞ্জ করতে পারছে না। এই জুডিশিয়াল চেঞ্জ কি, যে কাস্টোডি ট্রায়াল আমরা দীর্ঘদিন বলছি, কিন্তু আমরা তো ম্যাজিস্ট্রেটকে কখনো বলতে পারি না যে আপনি কাস্টোডি ট্রায়াল করে, ম্যাজিস্ট্রেটকে কখনো ইনস্ট্রাকশন দিতে পারি না। কিন্তু আমরা চাচ্ছি যে কাস্টোডি ট্রায়াল অন্তপক্ষে রেপ কেসে, মার্ডার কেসে, অন্তত এইসব ক্ষেত্রে রামসান কেসে কাস্টোডি ট্রায়াল হোক। আরেকটা শেষ করছি একটা কথা, যে আমাদের সাধারণ মানুষের একটা ভুল ধারণা আছে, এফআইআর নেমড হলেই বোধহয় অ্যারেস্ট হয়। ইট ইজ কমপ্লিটলি ঠিক নয়, ভুল। কেন ভুল? এফআইআর হলে আইও যে ইনভেস্টিগেশন করে, সেই ইনভেস্টিগেশনটা একমাত্র আইও জবাবদিহি করতে পারে কোর্টকে, ইভেন এসপিকেও বলবে না। আমাদের যে এসআর কেস হয়, স্পেশাল রিপোর্ট কেস হয়, এসপি ইনস্ট্রাকশন দিল, কিন্তু আমি অ্যাজ আইও মনে করছি আমি অ্যারেস্ট করবো না, কারণ এভিডেন্স নেই। অতএব এই ক্ষেত্রে যারা মাস পিটিশন বলছে, যারা এভিডেন্স আছে বলছে, এভিডেন্স হচ্ছে কি যখন ট্রায়াল স্টার্ট হবে, কিন্তু যে দিয়েছে আমার মনে হচ্ছে এখানে একটা কমিউনিকেশন ম্যাজিস্ট্রেট যখন দিয়েছে, এখানে কিন্তু আমাদের কিচ্ছু করণীয় নেই। আপনি ঠিকই বলেছেন, 20,000 লোক কেন 2 কোটি লোক যদি কারোর ফাঁসি চায়, তার ফাঁসি হতে পারে না। এভিডেন্স দরকার, প্রুফ করা দরকার। সেরম ভাবে প্রুফটা সামনে আনাও পুলিশের কাজ, প্রুফটাকে যত্ন করে প্রডিউস করাটাও পুলিশের কাজ। এই যে মামলাটা তৈরি করা, এটা শিক্ষিত হতে হবে, শুধু লাঠিওয়ালা পুলিশ হলে হবে না। যে মামলাটাকে তৈরি করতে পারবে যাতে আসামি জামিন না পায়, কারণ কোর্ট বিশ্বাস করে যে জামিন পাওয়ার অধিকার সবার আছে, সেটা একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। ঠিক সেইভাবে আপনার মানে পুলিশের এটা ভাবা উচিত ছিল যাতে জামিন না পায়। 1, 2, আমি বিশ্বাস করি না সিডি ছাড়া পুলিশ এই মামলার জামিন, কোর্ট এই মামলার জামিন দিয়ে দিয়েছে। অতএব লোকাল থানা জানতো, এসপি জানতো, সব জানা সত্ত্বেও তারা বাড়ির লোককে বলেনি যে তুমি উল্টো দিকে একটা উকিল দাঁড় করাও।
যে আমি অ্যাকিউজ যা ভিকটিমের পক্ষ থেকে কোনো উকিল দাঁড়ায়নি, আনকনটেস্ট হয়েছে, প্র্যাকটিক্যালি পিপি সে ফিট হয়েছে না সে লড়েছে আপনারা কিচ্ছু জানেন না, সহজ সরল কথা, যেটা বাংলা কথা সেটাই বলছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো বেল হবেই। আমি একবার এই জায়গা থেকে আরেকবার আসবো নিরুপম বাবুর কাছে। নিরুপম বাবু, আপনারা কি জানতেন না, মানে কেন এই যে বিষয়গুলো উঠে আসছে আমাদের আলোচনাতে, কেন আপনারা লয়ার দাঁড় করতে পারলেন না, কেন আপনারা জানতে পারলেন না যে এখানে এইভাবে কেস সাজানো হচ্ছে, যেটা কিছুক্ষণ আগে আপনি নিজেও বললেন যে তপন কান্দুর সময় অনেক কম এভিডেন্স থাকা সত্ত্বেও তারপর তদন্ত শুধুমাত্র সিবিআইয়ের কাছে গেছিল বলে এখনো পর্যন্ত অপরাধী মুক্তি পায়নি। তাহলে এক্ষেত্রে পুলিশ কি করলো? আপনারাই বা কেন কোনো লয়ার দাঁড় করাতে পারলেন না? কেন আপনারা কিছুই জানতে পারলেন না? আপনাদের কিছুই জানানো হলো না? আমাদের তো 17 তারিখে ডেট ছিল কোর্টে আমরা যখন গেছিলাম আমাদের দেখা গেল যে ম্যাজিস্ট্রেট আজকে আসেননি, আমাদের 26 তারিখ ডেট আছে। সেদিনই আমাদের জন্য 17 তারিখে আমাদের জন্য একটা পিপি অ্যাপয়েন্ট করা হয়েছিল। সেই পিপি আর কি আমাদের কেসটা লড়বেন 26 তারিখে। আমাদের বলেছিল যে আপনাদের যারা আর কি সাক্ষী দেবে তাদের সাথে কথা বলে নিতে, ঠিক আছে, যাদের ট্রায়ালটা হয় এরকম ব্যাপার। অথচ তার মাঝখানটায় আমরা জানি তো 26 তারিখে হবে, আমরা সেই ডেটে বসে আছি। হঠাৎ দেখতে পাচ্ছি কালকে রাত্রিবেলা আমার এক বন্ধু ফোন করে বলছে ভাই বাপি পণ্ডিতের বেল হয়ে গেছে। আমি কিভাবে সম্ভব, আমাদের তো 26 তারিখে ডেট আছে, তার আগে তো আমাদের কেস ওঠার কথা না, তাছাড়া আমাদের তো থানা থেকে কিছুই জানানো হয়নি। কেন জানানো হলো না, কি করা হলো? হ্যাঁ, মিনিমাম ইনফরমেশনটুকু আমাদের কাছে ছিল না। মিনিমাম যে আমরা এটাকে আটকাবো, মিনিমাম ইনফরমেশনটুকু আমাদের ছিল না। আমি একবার আসি, এখানে বিক্রম আমাদের সঙ্গে রয়েছেন, আইনজীবী। বিক্রম, বারবার প্রশ্ন ওঠে সিবিআই ইডি কোনো রাজনৈতিক অভিসন্ধি কিনা, কোনো ষড়যন্ত্র কিনা। আমার সত্যি সত্যি বক্তব্য, এতদিন ধরে যে কেসগুলো নিয়ে আপনারাও লড়ছেন, যদি সত্যি সত্যি রাজ্যের পুলিশের কাছে থাকতো তাহলে আদৌ কি এই যা যা ইস্যু, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার আরো অনেক কিছু, ইডি সিবিআই আসার পরে দুজন হেভিওয়েট তারা এই মুহূর্তে শ্রীঘরে রয়েছেন, আদেও কি যদি শুধুমাত্র রাজ্য পুলিশের উপর নির্ভর করে তদন্ত চলতো তাহলে কোনোদিনও এই তদন্ত প্রক্রিয়া এই দিক এত দূর পর্যন্ত এগোনো সম্ভব হতো, জানা সম্ভব হতো যে কার ভুল চাকরি, কার ঠিক চাকরি, কে অপরাধী? আজকে যেভাবে কোথাও তপন কান্দুর অপরাধী কাঠগড়ায় হাজতে রয়েছে, আর যেভাবে কোথাও বেল পেয়ে গেলেন বাপি পণ্ডিত, কোথাও মনে হচ্ছে না যে এই প্রশ্ন আরো একবার উঠছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হলে হয়তো তাহলে আজকে এত সহজে বাপি পণ্ডিতরা বেল পেয়ে যেতে পারতো না? বিক্রম, দেখুন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হলে যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা হাই র্যাঙ্ক ইনফ্লুয়েন্সগুলো থাকে সেগুলো কম কাজ করে একটা তদন্তকারী সংস্থার ওপরে। এই ক্ষেত্রে যেটা হলো যে বাড়ির লোক বা পরিবারের লোক বা কারুর তরফ থেকে সিবিআই কিন্তু কোনো প্রেয়ার করা হয়নি কোর্টের কাছে, বা কেউ কোর্টের কাছে এসে সিবিআই এর জন্য কেউ প্রেয়ার করেনি। তা সেটা একটা ফল্ট তো হয়েইছে, এটা একটা পার্ট। আর হাইকোর্ট যে বেল দিয়েছে সেই বেলটা তো ডেফিনেটলি হাইকোর্ট দেখে দিয়েছে, তবে অনেক ক্ষেত্রেই পুলিশের একটা ক্রিমিনাল কেসে কিন্তু বড় ভূমিকা থাকে। এটা কিন্তু ঘটনা যে কোনো ক্ষেত্রে পুলিশ কেস কিভাবে পুলিশেরই ভূমিকা থাকে, একদম পুলিশ কেসটাকে কিভাবে কন্ডাক্ট করে নিয়ে যাবে। তবে এটা ঠিক বেল হয়ে গেছে বলে যে কেসটা শেষ হয়ে গেল তা নয়, এরপরেও অনেক কিছু প্রসিডিওর বাকি আছে। বেল ইজ আ ম্যাটার অফ রাইট, এটা হলো সব থেকে বড় কথা। কিন্তু ব্যাপারটা যে পুলিশের ওপরে অনেক কিছু বড় ভূমিকা থাকে একটা ক্রিমিনাল কেসের ওপরে, কিভাবে চলবে না চলবে, কিভাবে এভিডেন্স থাকবে না থাকবে, এটা অনেকটাই পুলিশের ওপর ডিপেন্ড করে। কারণ ক্রিমিনাল কেসের ক্ষেত্রে কেসটা কিন্তু পুলিশের, ঠিক আছে। অন্যান্য ক্ষেত্রে ধরুন রিট পিটিশন করছি বা অন্য কিছু করছি, সেই কেসগুলো আমরা যেটা ফাইল করছি, আমরা যেভাবে কেসটা সাজাচ্ছি কোর্টে সেইভাবে কেসটা প্লেস হচ্ছে। কিন্তু ক্রিমিনাল কেসের ক্ষেত্রে পুরো কেসটাই কিভাবে হবে না হবে পুরোটাই হলো পুলিশের উপর ডিপেন্ড করে, এবং সেই ক্ষেত্রে পুলিশের একটা বড় বিক্রম আসছি সবার কাছে আসছি, আমি সবার কাছে আসছি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর ক্ষেত্রেও কি পুলিশই ভূমিকা নেবে এই ক্রিমিনাল কেসে? এটা আমি জানি না, জিজ্ঞেস করছি। সিবিআই এর ক্ষেত্রে সিবিআই তপন কান্দুর কেসটা চলছে, সেন্ট্রাল ব্যুরো অফ যে কেসে পুলিশের কোনো ভূমিকাই নেই। সিবিআইটাই পুলিশ, সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য যদি কেউ চায় তাহলে সে সিবিআই কেন্দ্রীয় সংস্থা, কেউ যদি হাইকোর্টের কাছে কেন্দ্রীয় সংস্থা যদি পুলিশের ভূমিকা থাকতো তাহলে এতদিনে আর এত কিছু ঘটনা ঘটতো না। নিবে এই মুহূর্তে একটা অন্যতম গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি যে আমাদের কাছে এসে পৌঁছেছে। ব্রেকিং নিউজ, তা হচ্ছে অনুপম খুনে মূল অভিযুক্তের জামিন, তারপর নিরাপত্তার আশঙ্কায় রয়েছেন অনুপমের স্ত্রী, এবং এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, তিনি জানিয়েছেন আমরা কেউ নিরাপদ নই। অনুপমের স্ত্রী মীনাক্ষী দত্ত তিনি জানিয়েছেন যে আমরা কেউ নিরাপদ নই। আশঙ্কা প্রকাশ করেছেন নিহত অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত। কি বলেছেন তিনি শোনাবো। কারণ
সবার আগে বুঝতে হবে, আমি যেখানে বারে বারে অ্যাপিল করেছিলাম বাপি পণ্ডিতের ভাইকে কাস্টাডিতে রাখা হোক, সেখানে বাপি পণ্ডিতের ভাইকে কাস্টাডিতে রাখা হয়নি, প্রথম থেকেই তাকে ছেড়ে রাখা হয়েছে। বাপি পণ্ডিতের ভাই ইতিমধ্যে এলাকার মধ্যে কয়েকজন তাকে দেখেছেও যে সে ঘোরাফেরা করছে। তা সে তো মোটেও ভালো না, সে একজনকে এইভাবে খুন করে ফেললো, মানে একদম প্রাণটাই তার শেষ করে দিল। দুটো বাচ্চা বাবা হারা হয়ে গেল, আমি স্বামী হারা হলাম। একবার অনুপমের মাকে গিয়ে যদি আপনারা দেখে আসেন তাহলে বুঝতে পারবেন যে শুধু অনুপমকে হত্যা করা হয়নি, আমাদের পুরো ফ্যামিলিটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে। দেখুন, আমি এখনও পর্যন্ত আমাদের যে উচ্চ নেতৃত্ব তাদের উপর আমি এখনও ভরসা করেই আছি। দেখব, একদম শেষ পর্যন্ত দেখব, তারপর আমি আমার মতো চলবো। এখনও পর্যন্ত যেইভাবে চলছে ঠিক আছে, সামনের দিনটা দেখি কতটা কি হয়, সবটা দেখে তারপরে নয় আমি পুরোপুরি ভরসাই রাখছি, কিন্তু আমি সবটাই তো শেষ থাকে, শুরু যেমন হয় সব কিছু শেষ থাকে, শেষটা দেখার পরে তারপর আমি নিশ্চয়ই নিজস্ব কোনো না কোনো ডিসিশন অবশ্যই নেব। গতকাল যে অবরোধ চলছিল সেই সময় আপনি এটা কারণ কোনো একটা জায়গায় গিয়ে হীনমন্যতায় ভুগছি যে কিভাবে আমি দুটো বাচ্চাকে নিয়ে আজকে 3 মাস পর 4 মাস পরে যদি একটা মানুষ খুন হতে পারে একজন রাজনৈতিক জায়গায় গিয়ে, সেখানে আমিও ঠিক সেই রাজনৈতিক জায়গাতেই এসেছি, কাল বাদে পরশু যদি আমাকে মেরে দেওয়া হয় আমার দুটো বাচ্চা এমনিই মরে যাবে, তার থেকে আমি নিজেই মরে যাওয়াই ভালো। অবশ্যই মারতে বারবার এই প্রশ্নগুলো উঠছে, একদিকে আত্মহত্যার বিষয় এবং অন্যদিকে নিরাপত্তাহীনতা। আমি জানি না যে এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দেবেন। প্রদীপ আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ, তো কি উত্তর রয়েছে বলুন তো? আপনাদের সরকার, আপনাদের দল, সেই দলের কাউন্সিলর এবং তার স্ত্রীও আপনাদের দলের কাউন্সিলর, তারপরে এই পরিণতি দেখতে হচ্ছে, তাহলে বিরোধীরা কি করবে, কোথায় যাবে? শাসক দলের যদি এই অবস্থা হয় তাহলে বিরোধীরা আর কোথায় যাবে? দিদি এখনো দলের প্রতি আস্থা রেখেছেন, উচ্চ নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন। দেখুন, বিচার প্রক্রিয়ার উপর আস্থা যদি অন্য কেউ না রাখে কিছু করার নেই। তবে আমিও তো বারংবার বলছি যে বিচার প্রক্রিয়া বেলের মধ্যে শেষ হয় না, আর বেল কেন হয়েছে কি হয়েছে আপনারা তার যথার্থ বিশ্লেষণ করছেন, সেই জায়গাটাও আপনারা পেয়েছেন বলেই তো করতে পারছেন, হয়তো তো পারতেন না। কিন্তু মুশকিল যেটা হচ্ছে যে বিচার ব্যবস্থার উপর যারা দীর্ঘদিন ধরে আস্থা রেখে আসছে, যে বিরোধী দল, তারা কিন্তু আজকে সেই রাজনৈতিক প্রেক্ষাপটকে ব্যবহার করার চেষ্টা করছে এবং রাজনীতির রং খোঁজার চেষ্টা করছে। তখন যদি আমরা কাউন্টার করার চেষ্টা করি, কাউন্টার চেষ্টা করি যেটা বিরোধীরা করার চেষ্টা করছে, সেক্ষেত্রে আপনি বোধহয় মিস করছেন আমার পয়েন্টটা। কাউন্টার যদি করি তখন কিন্তু তারা বলছে বা আপনিও বলছেন আপনি অন্য রাজ্যে কেন যাচ্ছেন। আমরা তো সিস্টেমটাকে বোঝার চেষ্টা করছি যে আপনারা বারবার পুলিশের যে ভূমিকাকে চ্যালেঞ্জ করছেন। আমি এখানে পুলিশের প্রতিনিধি নই, আমি পরিষ্কার বিচার ব্যবস্থারও প্রতিনিধি নই, কিন্তু আমি ব্যবস্থার আমি তো সেখান থেকেই বলছি যে আমি পুলিশের প্রতিনিধি তো নই, কিন্তু আমি প্রতিনিধি ছিলেন। তার স্ত্রী মীনাক্ষী দত্ত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। টেকেন ফর গ্রান্টেড, আপনি তো এক কথাই বলছেন যেটা স্বাভাবিক, সবাই জানে, সেই জায়গা বলে লাভ নেই। আপনি এমন একটা জায়গা বলুন যে আমি কি এটা হচ্ছে শাসক বিরোধী কেউই তাহলে নিরাপদ নয়, কারণ হচ্ছে পুলিশের ভূমিকার জন্য। এইখানেই তো বলছি, তাহলে এনসিআরবি রিপোর্টটাও খেয়াল করুন যে মহিলাদের অবস্থাই বা সত্যি এই রাজ্যে কেউ নিরাপদ নয়, যেখানে দেখা যায় না কি চলে গেল। এত নির্লজ্জ তোমরা, এত নির্লজ্জ, কিছু বলতে পারো না, সত্যি নির্লজ্জ লাগে তোমাদেরকে। নিজের দলের কাউন্সিলর বলছেন তিনি নিরাপদ নন। যারা মানুষের ধর্ষণ করে, অস্বীকার করে, যারা এনসিআরবি রিপোর্ট নিয়ে চর্চা করে, মানুষকে
ভাতিজা ছবি কোথাও আজকে কোথাও সামনে রয়ে গেল, প্রেমবন্দী হয়ে রইল, তারপরে একটা প্রশ্নই ওঠে বারবার করে, সত্যি নিরাপত্তা, সত্যি বিচার বলে আদৌ কিছু সংজ্ঞা এ রাজ্যে আছে কি? এই প্রশ্ন নিয়ে শেষ করলাম। আগামী দিন অবশ্যই নজর রাখবো। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আমি ফিরে আসছি একটা বিরতির পর। সঙ্গে থাকুন। যতদিন পর্যন্ত না সমস্ত বিচার ব্যবস্থার শেষে কোথাও জয় আসবে, ততদিন পর্যন্ত বোধহয় এই তদন্ত প্রক্রিয়া এবং পুলিশ কেসগুলো নিয়ে প্রশ্ন উঠবে, এবং এই প্রশ্নগুলো শুধুমাত্র এতদিন পর্যন্ত বিরোধীদের থেকে উঠছিল, এখন শাসক দলের মধ্যে থেকে উঠছে। আর এই প্রশ্নগুলো আগামী দিনেও হয়তো এভাবেই উঠতে থাকবে যতক্ষণ না শেষ দেখা যায়। সময় আর একটা বিরতি, ফিরে আসছি, সঙ্গে থাকুন। সোজাসুজি স্বর্ণালী আছে এই পর্যন্ত। আবার দেখাবে আগামীকাল। একটু পরে দেখুন জবাব চায় বাংলা। নমস্কার।